এই ভাবি, এই তুমি কি পাগল হয়ে গেছো? এই বয়সে তুমি আমার মারে বিয়ে দিতে চাও? আমি মায়েরে বিয়া দিমু, আর আমি পাগল হয়ে যাই নাই। আমি যা করতেছি একদম ঠিক করতেছি। বৌমা, এগুলো তুমি কি বলতেছো? আমারে বিয়ে দিবা মানে এখন কি আমার বিয়ে করার সময়? বলো, আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, আমার ছেলে বিয়ে করছে, তুমি আমার ছেলের বউ। আর তুমি যদি এখন আমারে বিয়ে দিতে চাও, গ্রামের লোকজন শুনলে কি বলবে? হাসবে না? আমার তো এখন বিয়ে করার বয়স না, আমার এখন নাতি নাতনি নিয়ে খেলা করার বয়স। আমি অত সব কথা শুনতে চাই না। আমি যখন একবার বলছি আপনারে বিয়া দিমু, তার মানে বিয়া দিমু। মিনা, কি বলতেছো তুমি এসব? আমার বাকি এই বয়সে বিয়ে দিবে মানে ফাজলামি শুরু করছো? তুমি তুমি বিদেশ থেকে চলে আসছো, তুমি একটাবার আমাকে জানাবা না? আচ্ছা যাই হোক, চলে আসছো ভালো হয়েছে। আমি মায়েরে বিয়ে দিমু। এই, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের বিয়ে দিবে মানে ফাজলামি শুরু করছো আমার সাথে? হ্যাঁ, তুমি আমার মায়ের বিয়ে দিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর ফন্দি করছো, তাই না? আরে বিদেশের মাটিতে আমি এত কষ্ট করে এত টাকা পয়সা ইনকাম করছি, এত সুন্দর একটা বাড়ি তৈরি করছি, কার জন্য? আমার পরিবারের জন্য। আমি যাদের জন্য এত সব করছি, সেই মাকে এই বাড়ি থেকে তুমি তাড়াই দেওয়ার জন্য এসব শুরু করছো? আমার মায়ের ইজ্জত নিয়ে সিনেমিনি শুরু করছো? ভাইজান, ভাবি প্রতিদিন মায়ের সাথে এরকম ব্যবহার করে। ভাবি চায় মা যেন এই বাড়ি থেকে চলে যায়, আর সমস্ত সম্পত্তি উনি একা ভোগ করবে। এইরকম ডাইনি বউ যদি আমাদের বাড়িতে থাকে, আমার মা তো ময়ূরও শান্তি পাইব না এই বাড়িতে। মিনা, আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, তুমি যদি ফার্দার দ্বিতীয়বার এই ভুলটা করো না, আমি তোমাকে ডিভোর্স দেবো, ডিভোর্স। ঠিক আছে, তুমি যদি আমাকে ডিভোর্স দিতে চাও, তাহলে এখনই কাগজ নিয়ে আসো, আমি সাইন করে দেই। তবুও আমি মায়ের বিয়ে দিয়ে ছাড়ব। তোমার মতো একটা কুলাঙ্গার সন্তান, যে কিনা মায়ের একাকিত্ব বুঝে না, তোমার মতো কুলাঙ্গার ছেলের সাথে থাকার থেকে না থাকাই ভালো। তুমি যাও, এক্ষুনি যাও, ডিভোর্স পেপার নিয়ে আসো। আমি আজকেই সাইন করে দিব। আরে তো তুমি মা, আমি 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 ওই দিকটা সামলাচ্ছি। মা, দেখছো ভাবি কিরা শুরু করছে? এই বয়সে তোমার বিয়ে দিতে চায়, তোমার কি মা এখন বিয়ের বয়স? কও। আমিও তো ওই কথা কইতেছি, মনে হয় বৌমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় ওরা ভূতে টুতে ধরছে, এই জন্য এই উল্টাপাল্টা কথাবার্তা কইতেছে। আমার তো এগুলো ভাল লাগতেছে না মা। মিনা, এই মিনা, তুমি আমার কথাটা শোনো। আর বাবা, তুমি কি শুরু করলে? আমার কথাটা শোনো না। ছাড়ো। তুমি কাপড় কেন গুছাইতেছো? তোমার বাপের বাড়ি যাওয়ার পায়তারা শুরু করছো, তাই না? নাকি তুমি চাইতেছো আমি তোমার সত্যি সত্যি ডিভোর্স দেই? ব্যাপারটা এরকম। কেন বুঝতে পারতেছো না তুমি? আমাদের 10 বছরের সংসার, কত স্মৃতি, কত মায়া, কত ভালোবাসা, কত কি। এই সব তুমি ভুলে গিয়ে এক তুড়ি দিয়ে সবকিছু চলে যাবা? এটা তো হইতে পারে না। আরে বাবা, তুমি কেন ফালতু এটা জেদ নিয়ে পড়ে আসো? জেদ না সাগর, এটা অধিকার। আর জেদ হইলো এটা ন্যায়ের জেদ। তুমি তো সেই প্রবাসে থাকো, প্রবাসে থেকে মায়ের সাথে ভিডিও কলে কথা বলো, মা তোমার সাথে হাসি মুখে কথা বলে, সেটা দেখে তুমি শান্ত হয়ে থাকো। কখনো কি বাড়ির আসল খবরটা জানছো, জানার চেষ্টা করছো? কিসের খবর? কিসের অধিকার? তুমি আমার মায়ের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছো, আর আমাকে বলতেছো অধিকারের কথা। এটা তোমার অধিকার? হ্যাঁ? আরে বাবা, পাড়া প্রতিবেশী রীতিমতো আমাকে বলতেছে সাগরের বউ পাগল হয়ে গেছে, ওর শাশুড়িকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এটা কি ধরনের কথা? আরে বাবা, আমার একটা মান সম্মান আছে, আমি তো লজ্জায় মুখ দেখাতে পারবো না। মান সম্মান কি ধুয়ে ধুয়ে তুমি পানি খাবা সাগর? মা প্রত্যেকটা রাত জানালার পাশে বসে বসে কান্না করে। বাহিরে যে ঝিঝি পোকা ডাকে সেই শব্দে মা ভয় পায়, ভাবে বাড়িতে বুঝে চোর আসে। সারাটা রাত তসবিহ পড়ে ফজরের আজান পর্যন্ত। সেটা কি তুমি জানো? তুমি তো এটাও জানো না
মা প্রত্যেকটা রাত কান্নাকাটি করে। কি বললা? মা কাঁদে? মা কেন কাঁদে? আমি তো কোনো কিছুর অভাব রাখি নাই। মায়ের জন্য প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পাঠাই, তার চিকিৎসা বাবদ টাকা পাঠাই। শুধু তাই না, প্রত্যেক মাসে আমি দামি দামি ফলমূল পাঠাই, যেন আমার মায়ের কোনো অভাব না থাকে, কোনো কষ্ট না হয়। এই যে রাজপ্রাসাদের মতো বাড়িটা আমি কার জন্য বানাইছি বলো আমাকে? ওরে আমার টাকার কুমির রে, অভাব কি শুধু টাকার হয় সাগর? অভাব তো হয় সঙ্গী। একটা মানুষের যখন কথা বলার মতো মানুষ থাকে না, তখন সে নিজের ছায়ার সাথে কথা বলে। আজ বাদে কাল যখন তোমার বোনের বিয়ে হয়ে যাবে, সে তো এই বাড়ি থেকে চলে যাবে, তখন তোমার মা কি করবে? পুরো বাড়িতে একা একা ঘোরাঘুরি করতে হবে। কারোর সাথে কথা বলতে পারবে নাকি? তোমার ওই দামি দামি ফার্নিচার, চেয়ার, টেবিল, টাকা পয়সা, তাদের সাথে কথা বলবে, তাদের সাথে বসে থাকবে। তাই বলে এই বয়সে আমার মায়ের আমি বিয়ে দিব? আর এটা কিভাবে সম্ভব? লোকজন কি বলবে? সিসি করবে না? মা যেন নিজের অধিকারটা চায়, এর জন্য এতদিন আমি মায়ের সাথে শত্রুতা করে আসছি। আমি সবসময় ওনাকে রাগিয়ে রাগিয়ে কথা বলছি, যাতে উনি নিজের ভুজটা বুঝে। আর তুমি তো তোমার সমস্ত বুদ্ধি এয়ারপোর্টের ডাস্টবিনে রাইখা আসছো। তুমি তো আমারে বুঝলা না সাগর, উল্টো আমাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে পাঠাই দিতে চাচ্ছ। ঠিক আছে, আমার ব্যাগ গোছানো শেষ, আমি আবার বাপের বাড়ি চলে যাচ্ছি। আর তুমি কালকে সকালে কাগজপত্র যা আছে সাইন করে পাঠিয়ে দিও। আরে মিনা, আমার কথাটা শোনো, একটা বারের জন্য আমার কথাটা শোনো। আমি সরি, আমি রাগের মাথায় তোমার সাথে খারাপ ব্যবহার করছি। তুমি খুব ভালো করে জানো যে আমি একটা বদমেজাজি ছেলে। মেজাজ না সাগর, তোমার বিবেকে মরিচিকা ধরে গেছে। যে স্বামী তার বর চোখের ভাষা বুঝে না, সেই স্বামীর সাথে আমার 10 বছর থাকাটাই ভুল হয়েছে। তুমি তোমার ছোট বোনকে বলো যে তার ভাবি বাপের বাড়িতে যে রাজার হালে আছে, আর তুমি তোমার মান সম্মান নিয়েই থাকো। আরে বাবা, তুমি তো মানে পুরো, আরে শুনে যাও। জানো, তোমার মুখটা এত শুকনো শুকনো লাগতেছে কেন? আমার পরানটা তো কাইন্দে ফাইটে যাইতেছে। একটু হাসো না প্লিজ সোনা। তোর আর হাসাহাসি, ভাইজান কিন্তু বিদেশ থেকে চলে আইছে। ভাইজান যদি জানতে পারে আমি এইখানে এসে প্রেম করতেছি, তাইলে কিন্তু আমার জ্যান্ত কবর দিয়া লাইব। ভাইজান কিন্তু খুবই রাগী মানুষ। আরে ধুর, তোমার ভাইজানের কথা রাখো তো। তোমার ওরকম ভাইজান 2-4 আমার পকেটের ভিতরে রাখি। আরে ওনার তো ইমোশনাল ব্ল্যাকমেল করে শেষ করে ফেলবো। কিন্তু আসল কাজটা কি করবা? এখনই তো মোক্ষম সুযোগ। তোমার ভাইয়ের আলমারি থেকে তার পশ্চিম মাঠের জমির দলিলটা সরাইতে পারবা। রাকিব, তুমি আবার এই জমির কথা তুললা? আমরা কি এখানে প্রেম করতে আইছি নাকি এই জমির হিসাব দিতে আইছি? তুমি কি আমারে ভালোবাসো না আমার ভাইজানের জমিরে ভালোবাসো? আর জমির দলিল সরাইলে ভাইজান আমার মাইরা লাইব, আর আমার পুলিশও দিয়া লাইতে পারে। এসব আমার খুব ভয় লাগে। আরে ধুর পাগলি, তুমি তো কিছুই বোঝো না। আরে বোকা, বিয়ে তো আমরা করুনি। দলিলটা হইলে আমার আব্বারে দেখাইতে পারবো, উনি বুঝতে পারবো যে আমার শ্বশুর বাড়ির লোকজন প্রভাবশালী, জমি জমা আছে। জমির দলিল না হইলে তো আমার কিপটা বাপ রাজি হইব না। যা, আমার ভালোবাসা লাগে, তুমি এতটুকু সাহস করতে পারো না? আমার কেমন জানি লাগে রাকিব, তুমি খালি দলিল আর টাকার কথাই কও। বিয়াটা আগে হোক, তারপরে তো সব তোমারই হইব। আর এখন আমি কিছু চুরি করতে পারুম না। ও, তার মানে তুমি আমার বিশ্বাস করো না? এটা কি ভালোবাসা? আমি তোমার নিয়ে ঘর করার স্বপ্ন দেখি আর তুমি দলিলটারে বড় মনে করলা? তুমি জানো শহরের কত মাই আমার পিছনে পিছনে ঘুরে? শুধু তোমার মায়ে পড়া এই অজপাড়া গায়ে আমি পইরা আছি। কেন? ঢাকার মাইয়ারা কি জমির দলিলে সই করে তোমার লেগা বয়া থাকে নাকি? আমি কি বলছি আমি তোমারে বিশ্বাস করি না? কিন্তু বাড়ির জিনিস চুরি করা তো পাপ। পাপ? যেই মানুষটা তোমার লাগে নিজের ক্যারিয়ার নষ্ট করলো, সেটা দেখলা না? শোনা দিবা, আমি সাপ সাপ করে কয়ে দিতেছি, কালকের দিনের মধ্যে যদি তুমি আমাকে জমির দলিল না দাও, তাহলে বুঝবো তুমি আমার ভালোই বাসো না। আমি চললাম। রাকিব, রাকিব, রাকিব শোনো। ও আল্লাহ, এই লোকটা দেখি পুরাই খেপা সার। জমির দলিল না দিলে এখন তো কি হইব? শুনেন ভাই, আমি এত কথা জানি না। আমার মা বাবা আপনার সাথে দেখা করবো না, আর আমি আমার আপুকে আপনার সাথে যাইতে দিব না। তুমি কি বলতেছো এইসব? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারতেছি না। এটা কোনো আচরণ হইলো নাকি? রাস্তাঘাটে তুমি এই সমস্ত কথা বলতেছো? দুলা ভাই, বিষয়টা আমি দেখতেছি। ভাই, দুলা ভাই যদি আফুরে বুঝিয়ে নিতে পারে তাহলে আমাদের সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। মিনা, ও মিনা,
তুমি এখনো আমার উপর রাগ করে আসো, কথা বলবা না? এই বাড়িতে কথা বলার মতো কেউ নাই। তোমার তো তালাকনামা নিয়ে আসার কথা, সেই মানুষটা আসছে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে। এখন কি তালাকটারে উদযাপন করবা নাকি? আরে বাবা, তুমি কেন বুঝতে পারতেছো না? আমি রাগী একটা ছেলে। আর তাছাড়া প্রবাসে থাকতে থাকতে আমার মেজাজটা একবারে খিটখিটে হয়ে গেছে। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমি সরি, আমি সো সরি। তুমি আমাকে মাফ করে দাও। মাফ? কিসের মাফ? তুমিই তো বলছিলা আমি নাকি ডাইনি বউ। শাশুড়ির মান ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছি, আশেপাশের যে লোকজন সবাই মজা করতেছে। এর জন্যই তো আমাকে 10 বছরের সংসার ভাইয়া দিতে চাইছিলা, তাইলে এখন আবার কেন আসছো? আমি বুঝতে পারছি, আমি একটা বলদ, আমি একটা গাধা। বিশ্বাস করো, তুমি যে 2টা দিন ছিলা না, আমার চোখ খুলে গেছে। এই 2 দিনে আমার কাছে মনে হয়েছে আমার বাড়িতে কোনো প্রাণ নাই, আমি কোনো প্রাণ পাইতেছি না। রাতের সময় হঠাৎ করে মায়ের রুম থেকে ফিস ফিস আওয়াজ আসে। আমি চিন্তা করলাম চোর আসছে নাকি, লাঠিটা নিয়ে যাই। পরে গিয়ে দেখি কি মা কথা বলছে নিজের ছায়ের সাথে, আর একটা কথা বারবার বলতেছে, সবাই আছে তারপর আমি একা। বিশ্বাস করো, এই কথাটা শোনার পর আমার বুকটা একদম ফেটে গেছে। এখন তুমি বুঝতে পারছো এতদিন আমি কেন চিল্লাচিল্লি করতাম? টাকার অভাব না, শুধুমাত্র মানুষের অভাব। তুমি তো বিদেশ থেকে টাকা পাঠাইতা, আর সেই পর্যন্তই তোমার দায়িত্ব শেষ। কিন্তু এই জায়গায় যে মা জ্যান্ত মইরা আছে, সেটা কি একবার ভাইবা দেখছো? আমি ভুল করছি মিনা, ওই প্রবাসে থাকতে থাকতে আমার বুদ্ধি একবার হাঁটুর নিচে চলে আসছে। আমার ভুলটা তো আমি বুঝতে পারছি, আমি তোমাকে বললাম না? তুমি যদি খারাপ না সাজতা, ডাইনি বউ হিসেবে না থাকতা, তাহলে তো কখনো আমাদের পরিবারের পরিবর্তন হইতো না। আমার মা কখনো বুঝতে পারতো না তার একাকিত্বতা। তুমি এখন রাগটা ভেঙে ফেলে চলো না, তুমি আমার ঘরের লক্ষ্মী বউ, আমার ঘরে চলো। শুধু গেলে তো হইব না, ওই বাড়িতে আপদ আছে। আদিবাজে রাকিবের লোকে পীড়িত করতেছে তলে তলে, ওই খবরটা কি তুমি রাখো? শোনো, ওই রাকিব কিন্তু ভালো পোলা না, সুবিধাবাদী একজন লোক। আদিবারে শুধুমাত্র বিয়ে করতে চাইতেছে জমিনটা হাতিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, সেই খবরটা আমার জানা আছে। ওই কাজের বুয়া আমাকে সবকিছু বলছে, আমার কানে খবর আছে। রাকিব কত বড় বেয়াদব, আবিদারে পুকুর ঘাটে কয় দলিলের কথা। চিন্তা করা যায়, আমি যদি ওরে পাই, ওরে ভর্তা বানাবো। না সাগর, গায়ের জোরে কিছু হয় না। তুমি যদি এখন গায়ের জোরে ওর সাথে কথা বলতে যাও, ও কিন্তু তোমার উল্টো শত্রু ভাববো। ওরে ধরতে হইব বুদ্ধি দিয়া। আমরা এমন চাল চালমো যেন আদিবার কাছে রাকিবের আসল চেহারা চলে আসে, আর ওই ফাঁকে আমরা মায়ের বিয়েটা দিয়ে দিই। তুমি কি সব প্ল্যান করে ফেলছো? শোনো, মিনা যখন বাপের বাড়িতে আসে, শুধু ব্যাগ বইরা কাপড় নিয়ে আসে না, এই মাথা বইরা বুদ্ধি নিয়ে আসে। শোনো, রহিম চাচার সাথে কিন্তু আমার কথা হইছে, কালকেই আলতাপ মিয়ারা বাড়িতে আসতে বলতে হইব। উনি কিন্তু একজন বিশ্বস্ত লোক। আর রাকিব রে কালকেই দাওয়াত দিতে হইব। এক ঢিলে 2 পাখি মার। মিনা, তুমি আসলেই আমার ঘরে খুঁটি। তুমি আমাকে মাফ করে দাও, আমি তো আমার ভুলটা বুঝতে পারছি। আর তুমি যদি ডাইনি না সাজতা, খারাপ না সাজতা, তাহলে আমার মা আমার বোন ধ্বংস হয়ে যাইতো। আমার ভুলটা আমি বুঝতে পারছি। এখন চলো না, রাগ অভিমান সব কিছু বাদ দাও। তুমি আমাকে বাঁচাবা না, আমার পরিবারটাকে বাঁচাবা না, চলো যাই। ঠিক আছে, আসতেছি। কিন্তু পরে আর কোনদিন যদি তুমি আমারে ছাড়ার কথা বলো, আমারে তালাক দেওয়ার কথা বলো, তাইলে কিন্তু আমার বাপের বাড়িতে তোমারে আইনা এমন পিটানি পিটামো, তখন আর বিয়ে করার নামও মুখে আনবা না। না 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 না, আমি আমার জিন্দেগিতে এই যে আমি জবান দিলাম, আমি কোনোদিন আর এই সমস্ত কথা তোমাকে বলবো না। এখন চলো রহিম কাকার সাথে দেখা করে আসো। ওরে বাবা, এত রাতেও তোমার চোখে ঘুম নাই? সারাদিন কি শুধু তুমি আমার কথাই ভাবো? আচ্ছা রাকিব, বিয়ের পরও কি তুমি আমাকে সারা রাত এভাবে জাগায় রাখবা? জানো, তোমার ছাড়া আমি কেমনে ঘুমাই কও? তুমি আর আমি চা খাচ্ছি। আচ্ছা, স্বপ্নের কথা বাদ দাও, কাজের কথায় আসি। এই জমির দলিলের ব্যাপারটা কত দূর গেলা?
রাকিব, তুমি আবার সেই দলিলের কথা বলতেছো? তুমি জানো না ভাইজান বিদেশ থেকে আসার পরে বাড়ির দলিল ভাইজানের কাছে নিছে, আর ওই আলমারির চাবি সব সময় ভাবির কোমরে গুজা থাকে। আমি ওই চাবি কিভাবে নিমু আর কিভাবে ওইখান থেকে দলিল বাইর করবো বলো? তুমি জানো না ভাবি কত চালাক চতুর মহিলা। আমি কোনো সুযোগই পাইতাছি না ওই চাবিটা নেওয়ার। আচ্ছা, তুমি কি আমার বিশ্বাস করো না? এই যে জমির দলিলটা আমি চাইতেছি, এটা কি শুধু আমার একার জন্য চাইতেছি? আমি তো আমাদের জন্যই চাচ্ছি নাকি? আমি একটা বড় সমিতির সাথে কথা বলছি, ওইখানে যদি এই জমির দলিলটা দেখাতে পারি তাহলে মোটা অঙ্কের একটা লোন পাবো। সেই টাকা দিয়ে আমি চিন্তা করছি একটা বড় ব্যবসা দেব। আমার ব্যবসাটা যদি একবার দাঁড়ায় যায় তাহলে কি আর তোমার ভাইজানের বিদেশি টাকার আমার দরকার হবে? কোনো দরকার হবে না, আমরা বিয়ের পরে সুখে শান্তিতে থাকবো। আচ্ছা রাকিব, সমিতি থেকে লোন নেওয়ার দরকার কি? ভাইজান এবার বিদেশ থেকে আসার সময় অনেক টাকা পয়সা নিয়ে এসছে। আমি যদি ভাইজানরে বলি? না না, ভাইজানরে জানার দরকার নাই, ওনারা শিখালে মানুষ, ওনারা এই বিজনেস বুঝবে না। উনি মনে করবে যে আমি জমির দলিল হাতানোর চেষ্টা করতেছি। জানো, দেখো না, তুমি যদি কালকের ভিতরে জমির দলিলটা সরাইতে পারো, যদি সরাইতে পারো তাহলে বুঝবো তুমি আমার সত্যি সত্যি ভালোবাসো। আর না তো বুঝবো তুমি এই সম্পত্তির থেকে আমারে বেশি ভালোবাসো। শোনো রাকিব, তুমি এইভাবে বইলো না। কালকে সকালে ভাবি যখন গোসল করতে যাইব, আমি সেইখান থেকে চাবিটা সরাইয়া আলমারি থেকে দলিলটা নিয়ে তোমারে দিন। তারপরে তুমি আমার সাইডে যাইও না রাকিব। আরে পাগল, তুমি কি বলো এসব? রাকিব কে আদিবারে সারা বাঁচতে পারে? দেখো না শোনা, তুমি জমির দলিলটা সরাইতে পারো কিনা। আর হ্যাঁ, কাল বিকালে চলে এসো, দেখা করবো। আর হ্যাঁ, মনে রাখো, বড় বাড়ি, বড় গাড়ি, আর আমাদের ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ, সব কিছু কিন্তু ওই একটা জমির দলিলের উপরে চলে আসে। আচ্ছা, এখন রাখি। আই লাভ ইউ, জানো? আই লাভ ইউ টু। এখন রাখি। ওরে আমার রোমান্টিক চোর রে, লোনের টাকা দিয়া ব্যবসা দিবি না? জমি বেচে আবার চম্পক? সেটাই মিনা খুব ভালো করেই বুঝো। তুই আমার ননদ রে বড় গাড়ি চড়াবি, দাঁড়া কাল তোরে এমন গাড়ি চড়ামো সোজা এই গ্রাম ছাড়তে হইব। আবিদা, তোর তো কালকে আমি হাতে নাতে ধরবো, আর এই বিষয়টা নিয়ে তোর ভাইয়ার সাথেও আমি কথা বলবো। মা গো, আল্লাহ রে, ও বৌমা, বৌমা, ওই মাজা ব্যথার মলমটা কি তোমার কাছে আছে? একটু আমার মাজাটা একটু ডরে, তো মাজাটা মেলা ব্যথা করতেছে মা। কি হলো আম্মা, আবার আপনার মাজা ব্যথা করতেছে? মা গো, বয়স হয়েছে না এখন। ও, বাড়ির সমস্ত কাজ আমি করি, আপনি তো সারাক্ষণ বইসা থাকেন, তারপর আপনার মাজা ব্যথা করে। সাগর, সাগর, তোমার মায়ের মাজায় ব্যথা, তুমি তাড়াতাড়ি আসো তো। আয়শা সুন্দর মতো তোমার মায়ের মাজাটা মালিশ করে দাও, দেখি তোমার হাতে কত জাদু। ও বৌমা, তুমি এটা কি করলা কৌদি? আমার পোলা কি এখন ছোট আছে যে তুমি ডাইকে এইসব কথা কইতেছো? আমার পোলা এখন বড় হয়েছে, বিয়া করছে, এখন তুমি যদি তারে কও তার মায়ের মাজা ডইলা দিতে, আমার লজ্জা লাগে না? শরম করে না? এটা কোন ধরনের কথা কও তুমি? পোড়ামুখী বউ, মুখের ভিতরে কিচ্ছু আটকায় না, লজ্জা শরম কিচ্ছু নাই। কেন আম্মা, এত লজ্জার কি আছে? আপনার ছেলেরই তো ডাকছি আপনার মাজাটা ডইলা দেওয়ার জন্য, লজ্জা পাওয়ার কি আছে? আপনারা কেন বিয়া দিতে চাই এখন বুঝতে পারতেছেন তো? এই যে আপনার শরীর ব্যথা করে, মাজা ব্যথা করে, এগুলো মালিশ করার লাগেও তো একটা লোক লাগে, আপনার চিকিৎসার জন্য তো একটা লোক লাগে, সবসময় আপনার এই যে দেখাশোনা করব। সেটা তো আর আমারে দিয়ে আপনার ছেলেরে দিয়া হইব না। আপনি যদি বিয়া করতেন, আপনার স্বামী আপনার মাজা ডুলা দিত, আপনার চিকিৎসা করাইতো, এমন কইরা গলা ফাটায় তো আর আমারে ডাকতে হইতো না। চুপ কর, পোড়ামুখী বউ, তোর মুখে কি কিচ্ছু আটকায় না? হ্যাঁ, আল্লাহ যেন তোর বিচার করে। সারাদিন খালি বিয়া বিয়া বিয়া, থাক, লাগবে না তোর মালম, আমার মালম আমি লাগাই নেব। মা, ও মা, কি হয়েছে মিনা? চিল্লাচিল্লি কিসের? মায়ের আবার কি হলো? তোমার মায়ের মাজা ব্যথা, তুমি যাও তো তাড়াতাড়ি মায়ের রুমে, যে মায়ের মাজাটা ভালো করে মালিশ করে দিয়ে আসো। আমিও দেখি তোমার হাতে কেমন জাদু, আমার হাতে অনেক কাজ আছে, আমি করতে পারবো না।
এই বে তুমি চুপ করো, উল্টাপাল্টা কথা বলতেছো। কি বলতেছো তুমি জানো? আমি আমার মায়ের মাজা টলে দিব, এটা কোনো কথা হইলো? আক্কেল কেন নাই, উল্টাপাল্টা কথা বলো কেন? তুমি তোমার শাশুড়ির সেবা করতে পারো না? এইসব কাজ আমি করবো নাকি? ওরে আমার নবাবের পোলারে, মায়ের সেবা করতে কি তোমার শরম লাগে নাকি? আচ্ছা, তুমি যখন ছোট ছিলা মা তো তোমারে পরিষ্কার করে দিত, তোমার সব কিছু করে দিত, তখন তোমার শরম লাগে নাই? এখন যাও তো যাও, বেশি বড় বড় কথা বললো না। এই চুপ করো, ফালতু মেয়ে একটা। কখন কি বলতে হয় সেটা জানো না তুমি? আমার মায়ের নিয়ে তামাশা শুরু করছো তুমি, ফাজিল কোথাকার। রাগ করো সাগর মিয়া, রাগ করো। তব তো লোহা পিটাইলে তো ধার হবেই। মার মাজা ব্যথার ওষুধ তো আমি ঠিকই বাইর করছি। হালিম বাবু, আসসালামু আলাইকুম। রহিম ভাই আমার ধরে নিয়ে আসছে। আমি আসলে একা একটা মানুষ। সকালে এক কাপ চা খাবো, সেটা বানাইয়া দেওয়ার মতো লোক নাই। রাত্রে বৈশা যে কারোর সাথে একটু সুখ দুঃখের কথা কব, সেরকমও কেউ নাই। একেবারে একা। তো বলছিলাম, আপনিও তো একা, আমিও একা। তো আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনারা কোনোদিন কষ্ট দেব না, মানে আপনারা আগলায় রাখবো, দরকার হলে রান্না বাড়া করে আপনারা খাওয়াবো। রহিম ভাই কইছে তো তাই আর কি, এখন আপনার উপরে সব কিছু। আমার আসলে এই বিষয়টা ভাবতে খুবই লজ্জা লাগতেছে, কারণ এই বয়সে বিয়ে শাদী করব। এখন তো আমার নাতি নাতনি নিয়ে খেলাধুলা করার দিন। আমার ছেলে বিয়ে দিয়েছি, ছেলের বউ আছে, মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিব। আর এই বয়সে যদি আমি বিয়ে করি, আমাদের গ্রামের লোকজন, এলাকার লোকজন শুনলে হাসাহাসি করবে, বলবে হালিমার বুড়ো বয়সে ভীমরতি ধরছে। আর তাছাড়া আমার মৃত্যু স্বামীও তো আমাকে ক্ষমা করতে পারবে না। আম্মা, আবার আপনি এই সমাজের মানুষ আর মরা জামাইয়ের দোহাই দিয়া পার পাইবেন না। আচ্ছা আম্মা, আপনি যখন রাইতে একা ঘুমান, এই সমাজের লোকজন কি এসে আপনার সাথে থাকে? আপনি যখন মন খারাপ করে থাকেন, কান্নাকাটি করেন, তখন কি সমাজের মানুষ আপনার সঙ্গ দেয়? দেয় না তো। আপনি একাই থাকেন। নাকি আদিবারে আপনি বিয়ে দিবেন না, সারা জীবন আপনার কাছে রাইখা দিবেন? ও যখন শ্বশুর বাড়িতে চলে যাব, তখন তো আপনি একা হয়ে যাবেন। শুনেন আম্মা, এই বয়সে আপনি বিয়ে করা, সঙ্গ পাওয়া, এটা তো অন্যায় না, এটা হইল আপনার অধিকার। মা, তোমার বৌমা তো একদম ঠিক কথা বলছে। আমি প্রবাসে থাকি, কয়েকদিন পর হয়তো আবারও চলে যাব। এই বাড়িটা ফাঁকা হয়ে থাকে। আর তাছাড়া আবিদা, ও তো বড় হয়ে গেছে, ওর বিয়ে দিতে হবে না বলো? আবিদা চলে গেলে, আমি প্রবাসে চলে গেলে তোমার বৌমা আছে, সে তো আর সবসময় তোমার সাথে থাকতে পারবে না, তার পরিবারও সময় দিতে হয়। তাহলে এত বড় একটা বাড়ি, এই বাড়িতে তুমি একাই থাকবা বলো? তোমার সাথে সঙ্গ দেওয়ার জন্য তো একটা মানুষ দরকার। তুমি চিন্তা করো না, আমরা যতটুকু জানি বা আমি খোঁজখবর নিয়েছি, চাচা খুব ভালো মানুষ। উনি তোমাকে ভালো রাখবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। তাই বলি কি মা, তুমি সবকিছু ভুলে গিয়ে এই বিয়েটাতে অমত করো না, রাজি হয়ে যাও। হালিম বাবু,
আলতা ভাই যে কইছে সে তো পাক করে খাইব, তাতে আপনারা সমস্যা কি? রাজি হয়ে যান, ব্যাপারটা ভালোই হইব। শুনেন আম্মা, ভালোই ভালোই কইতাছি, আপনি রাজি হয়ে যান, নাইলে কিন্তু আমি অহনি যামো, এক বালতি পানির মধ্যে রং মিশাইয়া একদম আপনার পুরা শাড়ি আমি লাল বানাই দিই। না না মা, তুমি ওনারা ভয় দেখায়। হালিমা বউ, আপনি ভাইবার চিন্তা সিদ্ধান্ত করবেন। তবে একটা কথা হচ্ছে যে আপনি রাজি হইলে আমার অন্ধকার ঘরে একটু আলো আসতে হইয়া, আপনি ভাইবার চিন্তা সিদ্ধান্ত নেন। তোমরা সবাই যখন এত করে কইতেছো আর বৌমা যখন জেদ ধরছে, রহিম ভাই আমি আর কি বলবো, আপনারা যা ভালো মনে করেন সেইটাই করেন। আম্মা তো রাজি হইছে। রহিম চাচা, তাইলে আর শুভ কাজ ফালাই রাখুন, আর কি দরকার, কালকেই সবকিছুর আয়োজন করেন। না না মা, বলছি কি তাড়াহুড়া করো না, হালিমা বউ আগে ভাবনা চিন্তা করুক, তারপরে। আপনি চিন্তা করেন না, আম্মা অনেক ভাবনা চিন্তা করছে, আম্মা রাজি হইছে। আচ্ছা বাবা। জি ভাইয়া বলো। শোন, আমি তোর সাথে একটা বিষয়ে কথা বলতে চাইতেছিলাম। আমি শুনছি তুই একটা ছেলের সাথে সম্পর্ক করিস, রাকিব নাম। এখন ওর ব্যাপারে যে তথ্য আমি পাইলাম, সেটা তো আমার কাছে মনে হইলো যে ওর সাথে তোর সম্পর্ক না রাখা উচিত। ছেলেটা ভালো না। আমি এসব বিশ্বাস করি না ভাইয়া, তুমি যা বলতেছো সব মিথ্যা কথা। রাকিব অনেক ভালো ছেলে। আর বাবা, আমি তো তোর ভাই, আমি তোর খারাপ চাই না। দেখ, তুই আমার আদরের একটা মাত্র বোন, আমি চাই সবসময় তুই ভালো থাক। রাকিব যদি সত্যি ভালো ছেলে হতো, আমি তোকেই বলতাম যে তুই ওকে বিয়ে কর, ওর সাথে থাক, আমার কোনো সমস্যা নেই। আমাদের তো টাকা পয়সা কোনো কিছু অভাব নেই, আছে তুই আমাকে বল। তাহলে আমাদের কোনো কিছুর অভাব যেহেতু নাই, তারপর আমি কেন দ্বিমত পোষণ করছি? অবশ্যই কোনো সমস্যা আছে। আর বাবা, বিভিন্ন মানুষ আমাকে বলছে এটা ফ্রড, চিটার, বাটপার, শহরে ওর জমি আছে, এই আছে, সেই আছে, নানান কথা বলে, কিন্তু আসলে সুবিধার ছেলে না। দেখো ভাইয়া, আমি এসব একদমই বিশ্বাস করি না। আমি জানি তুমি কে লেগে এসব কইতাছো, তুমি তোমার ওই কুটনি বউর কথা এগুলা করতেছো, তাই না? রাকিব আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, আমিও ওরে ভালোবাসি, আর আমি জানি আমি ওর কাছে ভালো থাকবো। আচ্ছা, বিশ্বাস করলাম, আমি সব কিছু বিশ্বাস করছি, আমি খারাপ, আমি মেনে নিছি, আমাদের সমস্যা আছে। কিন্তু আমাকে একটা কথা বলতো, তুই আর রাকিব ছেলেটা ওই বালুচর না একটা জায়গা আছে যে আমাদের পাশে, সেই জায়গায় বসে কথা বলছিলি, এবং রাকিব তোকে ওই সময় বলছিল দলিলের কথা। তাহলে একটা ছেলে যদি তোকে ভালোবাসে সত্যিকার অর্থে, ও তো দলিল চাবে না, ও সবসময় তোকে নিয়ে ভাববে। তার মানে ওর মধ্যে সমস্যা আছে। ও অবশ্যই ফ্রড, বাটপার, চিটার একটা ছেলে। ও তোকে চায় না, এই সম্পত্তিটা চায়, আমাদের টাকা পয়সা চায়, আর কিচ্ছু না। তুমি যত যাই কও, আমি এসব বিশ্বাস করি না। ও আমার মনের মানুষ, আমি ওর অনেক ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসি। এখন তো মনে হইতাছে তোমরা আমার ভালো চাও না, তোমরাই আমার শত্রু। আরে বাবা, তুই কেন বুঝতে পারছিস না? তুই শুধু শুধু তোর ভাবি কিনে উল্টাপাল্টা কথা বলছিস। এই কথা তো আমাকে আমাদের কাজের বুয়া সেও বলছে, অনেক মানুষ বলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোর কথা আমি মেনে নিলাম। রাকিব যদি সত্যি সত্যি ভালো ছেলে হয়, আমি তোকে কথা দিচ্ছি, ওর হাতে তোকে আমি তুলে দিব। আর যদি সে খারাপ ছেলে হয়, তাহলে তুই ওর সাথে কোনো রকম মেলামেশা করতে পারবি না। আর সেটার জন্য তোকে একটা কাজ করতে হবে। তুই রাকিবকে বলবি ভাই ভাবি দেখা করতে চাইছে, তুমি একাই আসো, লোকজন নিয়ে আসার দরকার নাই। আমরা কথা বললে তো বুঝতে পারবো যে ছেলেটা ভালো না খারাপ। যদি সে ভালো হয়, আমি তোকে কথা দিছি, ওর হাতে তুলে দিব। আর যদি ভালো না হয়, তাহলে ওর সাথে তুই মিশতে পারবি না। এই কথা তো আমাকে দিলি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই, তুই আমার বোনের জীবন নিয়ে সিনেমিনে খেলবি, আর সেটা আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? তোর সাহস তো কম না, এখনো দাঁড়িয়ে আছিস? যা বলতেছি যা। ভাইয়া, ভাবি, তোমরা আমারে মাফ করে দাও। আমি ওই শয়তানের কথায় পড়া তোমাদের অবিশ্বাস করছিলাম, ভুল বুঝছিলাম। আরে পাগলি বোন আমার,
তোকে তো ভুল বুঝাইছে, আর তুই তার কথার জালে পড়া গেছস। শোন, এই বয়সে টুকটাক এরকম হয়ই, এসব মাথায় রাখার দরকার নাই। এখন তুই মন দিয়ে পড়াশোনা করবি আর নিজের দিকে খেয়াল রাখবি। হ্যাঁ, তোর ভাবি ঠিক কথা বলছে। তুই ছোট মানুষ, ভুল করতেই পারিস। আমি ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাই না। আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। আর একটা কথা, এখন আর এইসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। মায়ের বিয়ের ব্যাপারে একটু আগাইতে হবে। সময় তো হাতে বেশি নেই, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলছো। তোকে আমি কিছু কাজের দায়িত্ব দিব, সেগুলো তুই ঠিকমতো পালন করবি, ঠিক আছে? হ্যাঁ পারবো। আচ্ছা, ও তো বললো যে পারবে, তাহলে আমরা সবকিছু ওইদিকে যা গুছাই। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু আগাও। আলহামদুলিল্লাহ, এতদিনে মনে হয় একটা ভালো কাজ করলাম। আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে। এই বয়সে যে আপনাকে দুজনে মিলাই দিতে পারছি, আমার কাছে না খুব ভালো লাগতেছে। বৌমা, বাবা সাগর, তোরা তো আমার বিয়েটা দিয়ে দিলি, তো আমার এখন অনেক লজ্জা লাগতেছে। এই সমাজের লোকজন কি বলবে? মা, সমাজের লোক কি বললো এইটা নিয়ে মাথা ব্যথা করো না। আমি তোমাকে একটা কথা বলি, তুমি তোমার জীবনে একাকিত্ব বেশি পার করছো। আমি প্রবাসে থাকি, তোমার বউ তোমাকে ঠিকমতো সময় দিতে পারে না। কয়েকদিন পর আবিদার বিয়ে হয়ে যাবে, তারপর তুমি হয়ে যাবে একা। এই একাকিত্ব জীবন যে কত কষ্টের মা, বিশ্বাস করো। আমি কিন্তু প্রথমে বুঝতে পারি নাই। যখন আমি তোমাকে দেখার পর বুঝতে পারছি, তখন আমার কাছে মনে হয়েছে তোমার একটা সঙ্গী দরকার, আর সেই সঙ্গীটা তুমি পেয়ে গেছো। মা, আরেকটা কথা কি জানো, তোমাদের বয়সের মানুষগুলো সবাই একা। যেমন আমি আমার মতো ব্যস্ত, প্রবাসে কাজ করতেছি। তোমার বৌমা, সে তার মতো ব্যস্ত। তোমার মেয়ে, সেও তার মতো ব্যস্ত। আমরা সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কিন্তু একটা বারের জন্য তোমাকে যে সময় দিতে হবে, এটা আমরা ভাবি নাই। আমার কাছে মনে হয়েছিল আমি তোমাকে ঠিকমতো টাকা পাঠাবো, ভালো রাখবো, এটাই সব। কিন্তু অনেক পরে বুঝতে পারছি একাকিত্বতা মানুষের জীবনের অংশ হইতে পারে না। আসলে আমরা তো মানুষ, মানুষের সঙ্গ ছাড়া বাঁচতে পারি না। মা, একটা বাস্তব কথা কি জানো, মানুষ কিন্তু টাকার অভাবে মরে না, মানুষ মরে মানুষের সঙ্গের অভাবে। মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না। মা, আপনি আর চিন্তা করবেন না, এসব সমাজ টমাজ নিয়ে চিন্তা করার কি দরকার। আপনি যখন একা একা সময় কাটান, তখন তো আপনার অনেক মন খারাপ হয়। আমরা ঠিকমতো আপনার কাছে যেতে পারি না। এই সমাজের কথা নিয়ে নিজের জীবনটা নষ্ট করবেন না। এখন আপনার যেরকম একটা বয়স, আপনার একটা সঙ্গী দরকার। এত চিন্তা করবেন না মা, নতুন জীবনে পা রেখেছেন, সুন্দর মতো সংসার করেন, দুজন দুজনের সাথে গল্প করবেন, সময় কাটাবেন। আর কি দরকার, অনেক তো কষ্ট করলেন। বাবা, আপনার হাত দিন। মা, বাবা, আমি আমার মাকে আপনার হাতে তুলে দিলাম। আমার মা জীবনে অনেক কষ্ট করেছে। আপনি যেমন একাকিত্ব জীবন পার করছেন, আমার মাও তাই একাকিত্ব জীবন পার করছে। আমি চাই আমার মাকে আপনি ভালো রাখেন, দুজন দুজনকে ভালো রাখেন, এটাই আমার চাওয়া। বাবা সাগর, সন্ধ্যা হয়ে যেতেছে, আঙ্গ তো যেতে যেতে রাইতে যেতে পারে। আমরা এখন যাই। ঠিক আছে, চলে।